একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাকাউন্টিং রেশিও, হিসাব সংক্রান্ত অনুপাতের একটা ইন্ট্রোডাকশন ভিডিও নিয়ে তোদের সামনে হাজির হলাম। এই চ্যাপ্টারটা খুব বড় এবং খুব ইম্পর্টেন্ট এবং আগামী দিনের তোদের মানে পড়াশোনা করার পথে ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে এটা পরিগণিত হবে। তা একটা হিসাব সংক্রান্ত অনুপাতের জায়গাতে আসতে গেলে মানে তার বেসিক আইডিয়াটা তো আমাকে নিতে হবে যে অ্যাকাউন্টিং রেশিও কি, কেন, কি বৃত্তান্ত। সেটা ব্যাপারটা হয়েছে কি যে আমরা যখন কোনো যৌথ মূলধনী কোম্পানিতে টাকা পয়সা ইনভেস্ট করতে চেষ্টা করি, সেখানকার ফিনান্সিয়াল যে সমস্ত স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলোকে পড়ে দেখবার চেষ্টা করি। সেগুলোর মধ্যে কি কি হতে পারে? সেগুলোর মধ্যে প্রফিট আর লস, যেটাকে এখন বলা হয় রেভিনিউ স্টেটমেন্ট। তারপর নাম্বার 2 হচ্ছে ব্যালেন্স শিট। আরো কিছু জিনিস রয়েছে যেমন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই সমস্ত জিনিসগুলো কি হয় আমরা পড়ে দেখবার চেষ্টা করি, কিন্তু পড়তে গিয়ে মানে যারা এগুলোর ব্যবহারকারী তারা সবসময় এখান থেকে সমস্ত তথ্য পায় না। সমস্ত মানে তারা তো পয়সা ইনভেস্ট করবে, পয়সা ইনভেস্ট করতে গিয়ে সমস্ত তথ্য তারা পায় না। তো ব্যাপারটা হয়েছে কি যে একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে একটুখানি বোঝবার চেষ্টা করি। ধর একটা ব্যবসা আছে এক্স, সে ধর প্রফিট করে, প্রথমে বলি এক্স এর ধর আমার ক্যাপিটালের পরিমাণ 1 লাখ টাকা, সে প্রফিট করে ধর 40,000 টাকা। আর একটা কোম্পানি ওয়াই, তার ধর ক্যাপিটাল 2.5 লাখ টাকা, সে প্রফিট করে ধর 60,000 টাকা। তাহলে আমি যদি বলি যে এটার প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে কত লিখবি? 40,000 ডিভাইডেড বাই 1 লাখ ইন্টু 100, তাই না? তো সেক্ষেত্রে 40,000 ডিভাইডেড বাই 1 লাখ ইন্টু 100 করলে কত হয়? এখানে প্রফিট হচ্ছে 40%, আর এখানে প্রফিট হচ্ছে 60,000 ডিভাইডেড বাই, এটা 2,50,000 করি, 25 লাখ বড্ড বাড়াবাড়ি হয়ে যায়, 2,50,000 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? এখানে 60,000 ডিভাইডেড বাই 2,50,000, এখানে প্রফিট হচ্ছে 24%। তো এখানে না ব্যাপারটা হচ্ছে কি, যদি সাদা চোখে দেখবার চেষ্টা করি, এখানে ক্যাপিটাল 1 লাখ, এখানে ক্যাপিটাল 2.5 লাখ, ক্যাপিটাল অনেক বেশি, এখানেও প্রফিট 40,000, এখানে প্রফিটও বেশি। কিন্তু ওই যে বললাম সাদা চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে ক্যাপিটালও বেশি, প্রফিটও বেশি, কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ এখানে টাকা কম হলেও কিন্তু প্রফিট পার্সেন্টেজটা এখানে বেশি। তাহলে কিন্তু আমরা এই ব্যবসাটাকে তাহলে অ্যাকসেপ্ট করব। অ্যাকাউন্টিং রেশিও আমায় কি করে, মানে রেশিও অ্যানালিসিস আমাকে এই জায়গাগুলোকে হেল্প করে যে আমরা কি করে নিজেকে আরো ইমপ্রুভ করব। কেমন? এবারে আসি যে অনুপাত কি। অনুপাত হচ্ছে যে দুটো সংখ্যার মধ্যে পরিমাণগত সম্পর্ক। কিরকম? ধর একটা এই বইতেই একটা উদাহরণ দেখছিলাম যে একটা গ্রামে ধর 400 জন মেল ভোটার রয়েছে আর 400 জন ধর ফিমেল ভোটার রয়েছে, আর 500 জন ধর মেল ভোটার রয়েছে। তাহলে ফিমেলের এগেনস্টে যদি মেলকে ভাবতে যাই, মানে যদি ফিমেল ডিভাইডেড বাই মেল করতে যাই, তাহলে কি হচ্ছে? 400/500, মানে কি হচ্ছে? 4/5, মানে প্রতি 5 জন পুরুষ ভোটারের সাপেক্ষে 4 জন ফিমেল ভোটার রয়েছে। তাহলে রেশিও আমাকে এই পরিমাণগত সম্পর্কেরই জানান দেয়। এবারে আমার দরকার হচ্ছে অ্যাকাউন্টিং রেশিও। তাহলে অ্যাকাউন্টিং রেশিও, তাহলে হিসাব সংক্রান্ত অনুপাত কি? হিসাব সংক্রান্ত অনুপাত হচ্ছে হিসাব সংক্রান্ত দুটো প্রয়োজনীয় সংখ্যার মধ্যে যে সম্পর্ক বিদ্যমান। হিসাব সংক্রান্ত, আমি তো অ্যাকাউন্টিং রেশিও আসছি, তাই না? তাহলে হিসাব নিকাশ সংক্রান্ত দুটো প্রয়োজনীয় সংখ্যার মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তার গাণিতিক বহিঃপ্রকাশই হচ্ছে অ্যাকাউন্টিং রেশিও। এবার অ্যাকাউন্টিং রেশিওকে আমরা যদি মানে সোর্স ওয়াইজ, মানে অ্যাকর্ডিং টু সোর্স,
মানে অ্যাকাউন্টিং রেশিওকে ক্লাসিফাই করতে চাইছি অ্যাকর্ডিং টু সোর্স। তাহলে আমরা অ্যাকাউন্টিং রেশিওকে তিন ভাবে ডিভাইড করতে পারি। কি কি? একটা হচ্ছে গিয়ে ব্যালেন্স শিট রেশিও, নাম্বার 2 হচ্ছে রেভিনিউ স্টেটমেন্ট রেশিও, আর নাম্বার 3 হচ্ছে মিক্সড রেশিও। এই তিনটে রেশিওতে আমরা অ্যাকাউন্টিং টু সোর্স ডিভাইড করতে পারি। ব্যালেন্স শিট রেশিও মানে কি? আমরা অ্যাকাউন্টিং রেশিও কি দেখলাম? পরিমাণগত সম্পর্ক দুটো সংখ্যার মধ্যে। যখন ওই দুটো সংখ্যাই ব্যালেন্স শিট থেকে আসবে তখন তাকে বলা হবে ব্যালেন্স শিট রেশিও। যখন দুটো সংখ্যা প্রফিট অ্যান্ড লস বা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আসবে তখন হবে রেভিনিউ স্টেটমেন্ট রেশিও। আর যখন দুটো সংখ্যা এদের মিলিতভাবে আসবে তখন তাকে বলা হবে মিক্সড রেশিও। কিন্তু আমাদের যে সিলেবাস তাতে করে এইরকম ভাবে জিনিসটাকে ভাবা হয় না। আমাদের ভাবা হয় অ্যাকর্ডিং টু অবজেক্টিভস, মানে উদ্দেশ্য অনুযায়ী। কি বললাম? উদ্দেশ্য অনুযায়ী আমরা রেশিওকে ডিভাইড করবার চেষ্টা করি। তাহলে উদ্দেশ্য অনুযায়ী যদি রেশিওকে ডিভাইড করবার চেষ্টা করি, এটা তোরা বইয়ের কোথায় পাবি? একটু বইটার দিকে তাকা। সেটা হচ্ছে যে উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমরা অ্যাকাউন্টিং রেশিও শ্রেণীবিভাগ করব, পেজ নাম্বার 162-তে লেখা রয়েছে। তাহলে একটা হচ্ছে কি যে অ্যাকর্ডিং টু অবজেক্টিভস, প্রথম হচ্ছে কি যে শর্ট টার্ম সলভেন্সি। কি বললাম? শর্ট টার্ম ফিনান্সিয়াল সলভেন্সি। শর্ট টার্ম ফিনান্সিয়াল সলভেন্সি। সলভেন্সি মানে, সলভেন্সি কথার অর্থ হচ্ছে যে স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা। স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা মানে হচ্ছে কি যে আমার স্বল্পকালীন একটা প্রতিষ্ঠানের যে সমস্ত ঋণগুলো রয়েছে সেই ঋণগুলোর পরিশোধ করার যে ক্ষমতা, সেই পরিশোধ ক্ষমতার মানে সেই পরিশোধ করার ক্ষমতাকেই বিচার করে হচ্ছে শর্ট টার্ম ফিনান্সিয়াল সলভেন্সি। এবং সেটা যা দিয়ে প্রকাশ করা হয় সেটার এক নাম্বার হচ্ছে কারেন্ট রেশিও, আর 2 নাম্বার খাতায় নোট করিস, আর একটা হচ্ছে লিকুইড রেশিও। কারেন্ট রেশিও মানে হচ্ছে কি যে কারেন্ট রেশিওর বাংলাটা, কারেন্ট রেশিওর বাংলা এক্ষুনি আমি বলতে পারছি না। তাহলে কারেন্ট রেশিও আর হচ্ছে লিকুইড রেশিও। কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কি? কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। আর লিকুইড রেশিওর ফর্মুলা হচ্ছে লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই লিকুইড লায়াবিলিটি। হলো? তো ব্যাপারটা হচ্ছে যে এই লিকুইড রেশিওকে আবার অন্য অনেকগুলো নামে ডাকা হয়। লিকুইড রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, তারপরে হচ্ছে গিয়ে তোর গিয়ে অ্যাসিড টেস্ট রেশিও, এতগুলো নামে ডাকা হয়। ইন দি মিন টাইম আমি যতটুকু আলোচনা করলাম তার মধ্যে আমরা আরো একটু পেতে পারি, সেটা হচ্ছে হিসাব সংক্রান্ত বিশ্লেষণের উদ্দেশ্য, গুরুত্ব, সুবিধা, সীমাবদ্ধতা। এগুলো আমরা জাস্ট দেখে নেবো বই থেকে, তাহলেই হবে। এবার আমি বইয়ের কোত্থেকে কতটুকু পড়তে হবে সেটা আমি গ্রুপে দেবো। আর এর পরের ভিডিওতে আমি এই কারেন্ট রেশিও আর লিকুইড রেশিওকে নিয়ে আলাপ আলোচনা করব। আপাতত এই ভিডিওটা এইটুকুই।